আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে অ্যাজমা রোগ নিয়ে আলোচনা করব, যাকে আপনারা গ্রাম দেশে বা বাংলা ভাষায় বলেন শ্বাসকষ্ট। এই রোগ কারো একবার হলে জীবনেও এটা যায় না, এটা নিবারণ করা যায় না, এটা নিয়ন্ত্রণযোগ্য, তবে একেবারে ভালো হয় না, চিরতরে ভালো হয় না। যাদের এই রোগ হয় তারা বিশেষ করে অনেক কষ্ট করে থাকেন। যার এই রোগ হয় নাই তিনি বুঝতে পারবেন না যে অ্যাজমা হলে তার কি কষ্ট। অ্যাজমা রোগের লক্ষণ: শ্বাসকষ্ট, কাশি, বুকে চাপ, বুকে ব্যথা, বাঁশির মতো শব্দ, ঘন ঘন কাশি, শ্বাস টানা, মনে হয় এক্ষুনি মারা যাবে, প্রায় সময়ে দম বন্ধ হয়ে আসে। এইগুলি অ্যাজমা রোগের লক্ষণ। কখন বাড়ে? শীতের মৌসুমে ঠান্ডা বাতাস হলে অ্যাজমা বাড়ে। রাতের বেলা বায়ু দূষণ, ধুলাবালি একটু বেশি হলে অ্যাজমা রোগ বৃদ্ধি পায়। কেন অ্যাজমা বাড়ে? ধূমপানের ফলে অ্যাজমা রোগ বৃদ্ধি পায়, তাই আপনারা যারা ধূমপান করেন অবশ্যই তাদেরকে ধূমপান ছেড়ে দিতে হবে, অথবা ধূমপান যদি আপনারা করেন আপনাদের খুব সমস্যা হবে। অতএব যাদের অ্যাজমা রোগ আছে আপনারা অবশ্যই ধূমপান ছেড়ে দিবেন। অ্যাজমা রোগীর সবচেয়ে বড় শত্রু অ্যালার্জি। অ্যাজমা রোগী যদি তার অ্যালার্জি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার বিপদ ঘটে থাকে, সে সহজে সুস্থ হয় না। যে কোনো মূল্যেই হোক অ্যাজমা রোগীকে সবসময় অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে হবে। অ্যাজমা রোগীর আরেক শত্রু রাস্তার ধুলাবালি। রাস্তার ধুলাবালিতে মাইট নামক এক প্রকারের পোকা থাকে, যে পোকা থেকে অ্যালার্জি ছড়ায়। আর সেই কারণেই ধুলাবালি নাকে গেলে বা রাস্তায় চলাফেরার সময় নাকে ধুলাবালি গেলে তখনই অ্যাজমা রোগীর শ্বাসকষ্ট শুরু হয়, তখন তারা অনেক সমস্যা পড়ে যায়। তাই যাদের অ্যাজমা রোগ আছে তারা খুব সাবধানে রাস্তায় চলাফেরা করবেন। অ্যালার্জি থেকে অ্যাজমা রোগীর শ্বাসনালী বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। অ্যালার্জি থেকে অ্যাজমা রোগীর শ্বাসনালী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অ্যালার্জি সৃষ্টিকারী আবর্জনা যেমন ফুলের রেণু, কোনো কোনো খাদ্য, দূষিত বাতাস, কেমিক্যাল, ধোঁয়া, বিভিন্ন ধরনের ময়লা, ছত্রাক ইত্যাদি অ্যালার্জি সৃষ্টিতে সাহায্য করে। তাই যারা এই নিয়ম না মেনে ধুলাবালির কাছে থাকে, ফুলের রেণু কাছে রাখে বা অন্যান্য কেমিক্যাল ঘরে রাখে বা এই নিয়ম মানে না, তাদের অ্যাজমা বেড়ে যায় এবং তারা খুব কষ্ট পায়। ডাক্তারের ওষুধ সেবন না করা অ্যাজমা রোগীর আরেকটা অভ্যাস। অনেক অ্যাজমা রোগী দেখা যায় ডাক্তারের ওষুধ সঠিক সময় সেবন করেন না, ইনহেলার দিলে ইনহেলার সময় মতো নেন না। এই কারণে অনেক রোগীর অ্যাজমা বেড়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, তখন তারা অনেক কষ্ট করে। আরেকটি সমস্যা হলো বংশগত কারণ। ধরুন আপনার বাবার, দাদার বা নানার কারোর মধ্যে এই রোগ ছিল, আপনার মধ্যেও সেটা আসতে পারে। এই ধরনের অনেক হিস্ট্রি রয়ে গেছে। অনেকেরই দেখা যায় তার বংশগত কারণে অ্যাজমা হয়ে থাকে। অ্যাজমা নিয়ন্ত্রণের উপায়: অ্যাজমা রোগ স্থায়ীভাবে কন্ট্রোল করা যায় না, তবে সাময়িকভাবে কন্ট্রোল করা যায়। চিরজীবনের জন্য ভালো হয় না, এটা নিরাময়যোগ্য রোগ নয়, নিয়ন্ত্রণযোগ্য রোগ। তাই অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে গেলে কিছু নিয়ম কানুন মানতে হবে। ধূমপান থেকে দূরে থাকতে হবে। ধূমপান থেকে দূরে থাকতে হবে। ধূমপান করলে অ্যাজমা রোগীর অ্যাজমা কখনো ভালো হবে না, তার অ্যালার্জি নিয়ন্ত্রণে আসবে না। আপনি একদিকে ডাক্তারের আদেশ মানলেন, অন্যদিকে ধূমপান করলেন, তাহলেও আপনি কোনোদিন ভালো হবেন না। আপনি যদি অ্যাজমা রোগী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। ধূমপান বর্জন না করলে আপনি কখনো ভালো হবেন না, কোনো দিন ভালো হবেন না। আপনি ভালো হওয়ার আশাও ছেড়ে দিন। অ্যালার্জি মুক্ত বিছানা, বালিশ ইত্যাদি আপনাকে ব্যবহার করতে হবে। বাড়িঘর ধুলামুক্ত রাখতে হবে, অথবা আপনার বাড়িতে যদি ধুলাবালি বেশি থাকে তাহলে আপনি অ্যাজমা রোগে ভুগবেন, সেই ক্ষেত্রে আপনার কিছু করা থাকবে না। এই কারণে অবশ্যই আপনাকে ধুলামুক্ত এলাকায় বসবাস করতে হবে। পশু পাখি, পোষা প্রাণী ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। পশু পাখির পশম, বিশেষ করে পশুর পশম এবং পাখির পালক, এগুলি থেকে অ্যালার্জি ছড়ায়, তাই আপনাকে পোষা প্রাণী থেকে দূরে থাকতে হবে।
আপনার শোবার রুম থেকে খেলনা এবং কার্পেট সরিয়ে ফেলতে হবে। কার্পেটে অ্যালার্জি ছড়ায়, সেই কারণে আপনাকে কার্পেট সরিয়ে ফেলতে হবে। আপনার বাথরুম অবশ্যই পরিষ্কার রাখতে হবে। বাথরুম যদি পরিষ্কার না রাখেন তাহলে আপনার সমস্যা হবে, কারণ বাথরুম ময়লা থাকলে সেখান থেকেও অ্যালার্জি ছড়ায়, মানুষের শ্বাসকষ্ট বেড়ে যায়। কেমিক্যাল জাতীয় কোনো প্রকার দ্রব্য আপনার ঘরে রাখতে পারবেন না। কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে, অ্যালার্জি বেড়ে যাবে। নিয়মিত শরীরচর্চা করতে পারলে আপনার জন্য ভালো। ডাক্তারের নির্দেশ মোতাবেক অবশ্যই আপনাকে ঔষধ সেবন করতে হবে। যাদেরকে ধুলাবালিতে বিশেষ সমস্যা করে, মোট কথা ধুলাবালি নাকে গেলে যাদের শ্বাসকষ্ট বেড়ে যায় তারা অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার না করলে আপনারা সমস্যা পড়বেন। অতএব আপনি যখনই বাড়ির বাইরে যাবেন অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করলে শ্বাসকষ্ট রোগীরা অনেকটুকু ভালো থাকে। প্রধান অ্যালার্জিযুক্ত খাবারসমূহ যেগুলি খেলে আপনার ক্ষতি হতে পারে, আপনার অ্যালার্জি বাড়তে পারে, সেই খাবারগুলিকে আপনার বর্জন করতে হবে। বিশেষ করে অ্যালার্জিযুক্ত যে খাবারগুলি আছে প্রত্যেকটাতে সবার সমস্যা করে না। একটাতে একজনের সমস্যা করে, আরেকটাতে আরেকজনে করতে পারে, আবার সবগুলোও একজনে করতে পারে। তবে এখানে বিশেষ করে প্রধান অ্যালার্জিযুক্ত যে খাবারগুলি সেগুলির কথা বলবো। দুধ এবং দুধ হইতে তৈরি সকল প্রকারের খাবার, মোট কথা দুধ দিয়ে যে সকল খাবার তৈরি করা হয় বা খাদ্য বানানো হয় বা অনেক কিছু আমরা খাই, মোট কথা দুধ এবং দুধ হইতে তৈরি সকল প্রকারের খাবার আমার বর্জন করতে হবে। দুধের মধ্যে হাই অ্যালার্জি থাকে, সেই কারণে দুধের তৈরি সকল প্রকারের খাবার আমাকে বর্জন করতে হবে। দুধের তৈরি খাবার যদি আমি বর্জন না করি তাহলে আমার অ্যাজমা, শ্বাসকষ্ট কোনো দিনই কন্ট্রোলে থাকবে না। সেই কারণে অবশ্যই আমাকে দুধ এবং দুধের তৈরি খাবার বর্জন করতে হবে। ডিমের মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি থাকে, তাই ডিম এবং ডিমের তৈরি খাবার, মোট কথা ডিম তো খাবেন না, তার পাশাপাশি ডিম দিয়ে যে খাবারগুলি তৈরি করা হয় সেইগুলি খেলেও অ্যালার্জি বাড়ে। বিশেষ করে হাঁসের ডিমে অ্যালার্জি বেশি, তাই আপনারা ডিম এবং ডিমের তৈরি খাবার, যাদের বিশেষ করে শ্বাসকষ্ট বা অ্যালার্জি আছে, অবশ্যই এগুলা খাওয়া থেকে দূরে থাকবেন। আপনি যদি ডিম এবং ডিমের তৈরি খাবার খেতে যান তাহলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। মোট কথা শ্বাসকষ্টের রোগীর বা অ্যাজমা রোগীর ডিম একটি শত্রু, তাই আপনারা ডিম এবং ডিমের তৈরি খাবার থেকে দূরে থাকবেন। ফল হিসাবে পাকা কলা এবং আনারস, সেই সাথে পাকা কলা এবং আনারস দিয়ে তৈরি যত প্রকারের খাবার আছে সেইগুলি আপনাকে বর্জন করতে হবে। ফলের মধ্যে পাকা কলা এবং আনারসের মধ্যে অ্যালার্জি বেশি, আর যারা এই খাদ্যগুলি খায়, বিশেষ করে কলা এবং আনারস খায়, খাওয়ার সাথে সাথে তাদের অ্যালার্জি বেড়ে যায়। অতএব এই খাবারে যাদের অ্যালার্জি আছে অবশ্যই তারা এই খাবার বর্জন করবেন, আর না করতে পারলে আপনার শ্বাসকষ্ট বা অ্যাজমা বেড়ে যাবে। মোট কথা একজন অ্যাজমা রোগীকে আনারস এবং কলা অবশ্যই বর্জন করতে হবে। শস্য হিসাবে বাদামে খুব অ্যালার্জি থাকে, মোট কথা বাদাম খাওয়ার পর অ্যালার্জি বেড়ে শ্বাসকষ্ট বেড়ে যায়। যারা বাদাম খেলে তাদের অ্যালার্জি বাড়ে এবং শ্বাসকষ্ট বাড়ে, অবশ্যই তারা বাদাম খাওয়া থেকে দূরে থাকবেন। শুধু বাদাম নয়, বাদাম থেকে তৈরি যত প্রকারের খাবার আছে সকল প্রকারের বাদাম জাতীয় খাবার আপনাকে ত্যাগ করতে হবে। যদি এই কথা না শুনেন আপনার সমস্যা হবে। মোট কথায় একজন অ্যাজমা রোগীকে অবশ্যই বাদাম খাওয়া থেকে দূরে থাকা উচিত। মাছ হিসাবে স্যামন মাছ, টুনা মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, তেলাপিয়া, বড় চিংড়ি, কাঁকড়া ইত্যাদিতে অধিক পরিমাণে অ্যালার্জি থাকে, আর সেই অ্যালার্জি জাতীয় খাদ্য অ্যাজমা রোগীর জন্য বিপজ্জনক। মোট কথা মাছ হিসাবে এই খাবারগুলি আপনারা খাবেন না। এই খাবারগুলি থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। এই খাবারগুলি খেলে আপনাদের ক্ষতি হতে পারে। অতএব অ্যাজমা রোগী হিসাবে আপনারা এই খাবার থেকে দূরে থাকবেন। পশুর মাংস, বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস, আপনি যেটাই খান না কেন সেটাতে অ্যালার্জি আছে। এগুলি খেলে অ্যালার্জি বেড়ে যায়, তখন শ্বাসকষ্ট বেড়ে যায়। আপনার পশুর মাংসে যদি অ্যালার্জি থেকে থাকে, মোট কথা পশুর মাংস খাওয়ার সাথে সাথে যদি দেখেন কখনো আপনার শ্বাসকষ্ট বেড়ে গেছে, তাহলে অবশ্যই আপনি পশুর মাংস খাওয়া থেকে দূরে থাকবেন। যেই জিনিস খেলে আপনার ক্ষতি হতে পারে, যেই জিনিস খেলে আপনার কষ্ট হতে পারে, অবশ্যই সেই খাবারগুলি থেকে আপনি দূরে থাকবেন। শাক হিসাবে পুঁই শাক এবং পালং শাকে অ্যালার্জি থাকে।
তাই যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট আছে অবশ্যই তাদেরকে অ্যাজমা প্রতিরোধ করার জন্য পুঁইশাক এবং পালং শাক বর্জন করতে হবে। পুঁইশাকে বিশেষ করে মারাত্মক প্রকার অ্যালার্জি থাকে। তো মোট কথা, যাদের পুঁইশাকে অথবা পালং শাকে অ্যালার্জি রয়েছে আপনারা অবশ্যই এই ধরনের খাবার থেকে দূরে থাকবেন। ডাল হিসাবে মসুর ডাল, মুগ ডাল এবং ছোলা ডাল এই তিনটিতে অ্যালার্জি আছে। অতএব এই তিনটি খাবার খেলে যদি আপনার অ্যালার্জি বাড়ে এবং শ্বাসকষ্ট বাড়ে তাহলে আপনার উচিত এগুলি বাদ দেওয়া। মোটামুটি এই খাবারগুলিতে যদি আপনার কষ্ট হয়, শ্বাসকষ্ট বেড়ে যায়, অবশ্যই আপনারা এগুলি বাদ দিবেন। কোনো দিনই এগুলো খেতে চেষ্টা করবেন না। মোট কথা, এই খাবার থেকে আপনারা দূরে থাকতে চেষ্টা করবেন। সবজি হিসাবে টমেটো, শিম, মাশরুম ইত্যাদিতে অ্যালার্জি থাকে। অতএব যেহেতু এই খাবারগুলিতে অ্যালার্জি আছে এবং শ্বাসকষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে, অতএব আপনারা চেষ্টা করবেন এই খাবারগুলি কম খেতে বা না খেতে। যদি না খেয়ে থাকতে পারেন তাহলে আপনার আরও ভালো, তাই আপনারা চেষ্টা করবেন এই খাবারগুলি না খেয়ে থাকতে। অন্যান্যর মধ্যে আছে ইস্ট, যেমন বেকারি ফুড, আমরা রেস্টুরেন্টে নান রুটি খাই, এগুলোর মধ্যে ইস্ট ব্যবহার করা হয়। ইস্টের মধ্যেও খুব মারাত্মক আকারে অ্যালার্জি থাকে। অতএব যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগ আছে এবং অ্যালার্জি বাড়লে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়, তারা অবশ্যই ইস্ট থেকে তৈরি সকল প্রকারের খাবার খাওয়া থেকে দূরে থাকবেন। মোট কথা, প্রধান অ্যালার্জিযুক্ত খাবার ছাড়াও আরও অনেকগুলি খাবারের মধ্যে অ্যালার্জি থাকে, তবে এগুলিতে একটু বেশি থাকে। যেই খাবার খেলেই আপনার অ্যালার্জি বেড়ে শ্বাসকষ্ট বাড়ে আপনি নিজেই পরখ করে দেখবেন, যেটাতে আপনার শ্বাসকষ্ট বাড়ে সেই খাবারটা থেকে আপনি দূরে থাকবেন। সেই খাবারটা কখনো খাবেন না। আপনি যদি খাবার কন্ট্রোলে রাখতে পারেন, মুখ কন্ট্রোলে রাখতে পারেন, খাদ্য নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।